সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ল অফ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস বাই শাহিদুল ইসলাম স্যারের ফাইনাল এক্সামের কোশ্চেন্সগুলো আমরা আবার রিভিউ করব। প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ সফট ল অ্যান্ড হার্ড ল। এখানে আমরা প্রথমেই পাচ্ছি হার্ড ল। হার্ড ল মানে হচ্ছে হার্ড ল রেফার টু বাইন্ডিং রুল, বাধ্যবাধকতা, নন বাইন্ডিং এগ্রিমেন্ট। সফট ল হচ্ছে নন বাইন্ডিং এগ্রিমেন্ট, আর হচ্ছে হার্ড ল হচ্ছে বাইন্ডিং রুলস। আর বোথ ফ্রেমওয়ার্কস আর ইউজ এক্সটেন্সিভলি, ব্যাপকভাবে, টু শেপ বিহেভিয়ার। দে অপারেট আন্ডার এন্টায়ারলি ডিফারেন্ট মেকানিজমস অফ কমপ্লায়েন্স, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড এনফোর্সমেন্ট. Hard law represents the traditional law framework. These rules create mandatory obligation that the involved parties must follow, backed by official judicial enforcement and predictable legal sanctions. হার্ড ল হচ্ছে মূলত প্রয়োগ করা যায় এবং যেটা লিগ্যাল স্যাংশনসের বা লিগ্যাল কোনো রিমেডিয়ের স্পেসিফিক কোনো একটা বিধিবিধান থাকে। এটার বৈশিষ্ট্য হচ্ছে এনফোর্সেবিলিটি, এটার প্রয়োগযোগ্যতা থাকবে, এটা কনসেন্ট থাকবে সবার, অ্যান্ড ক্রিয়েশন অফ টাইম, এটা সময়ের ফসল। অর্থাৎ সফট লগুলো একসময় গিয়ে হার্ড ল হয়ে যায়, যেমন ইন্টারন্যাশনাল ট্রিটিস, জেনেভা কনভেনশন, ন্যাশনাল লেজিসলেশন যেমন ইউকে হিউম্যান রাইটস অ্যাক্ট 1998, স্ট্যান্ডার্ড বাইন্ডিং অফ কমার্শিয়াল কন্ট্রাক্টস। সফট ল হচ্ছে ডোনেটস কোয়াজি জুডিশিয়াল ইনস্ট্রুমেন্ট। এটা হচ্ছে নট ক্যারি বাইন্ডিং লিগ্যাল ফোর্স, ইনস্টেড দে আর ইউজ টু রিকমেন্ড, গাইড, এনকারেজ অর ডিফাইন প্রফেশনাল অ্যান্ড ইথিক্যাল স্ট্যান্ডার্ড। তাহলে এটা বাধ্যবাধকতা একদম কম। আর এটার ফিচারগুলো হচ্ছে প্রয়োগযোগ্যতা, এনফোর্সেবিলিটি হচ্ছে নট বি ডিরেক্টলি এনফোর্সড ইন আ কোর্ট অফ ল। ফ্লেক্সিবিলিটি, এটা অনেকটাই নমনীয়, কারণ এটা করলেও করা যায়, না করলেও বাদ দেওয়া যায়। আর সরাসরি ডিরেক্ট স্যাংশন হচ্ছে এই সফট লয়ের ক্ষেত্রে কমপ্লায়েন্স ইজ ড্রিভেন বাই পিয়ার প্রেশার, ইন্ডাস্ট্রি এক্সপেকটেশন, পাবলিক অ্যাকাউন্টেবিলিটি, এগুলোর মাধ্যমে এটা হয়। এবং যেমন ইউএন জেনারেল অ্যাসেম্বলি রেজুলেশনস, কর্পোরেট গভর্নেন্স কোডস, ইউএন গাইডিং প্রিন্সিপালস অন বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস। এরপর আমাদের কোশ্চেন হচ্ছে সফট ল মিনিং, ক্যারেক্টারিস্টিক্স, অ্যাডভান্টেজেস। আমরা এখন সফট লর অর্থ আবার জানবো এবং সেটার কোর ফিচার্স জানবো, প্রাইমারি অ্যাডভান্টেজেস জানবো। সফট ল হচ্ছে রুলস গাইডিং ডিরেকশনস দ্যাট আর নট লিগালি বাইন্ডিং, এটা লিগালি বাইন্ডিং থাকে না। ইট ইজ টিপিক্যালি টেকেন ফ্রম দ্য কোড অফ কন্ডাক্টস, ডিক্লারেশন অ্যান্ড রেজুলেশনস। আর হার্ড ল হচ্ছে বাধ্যবাধকতা থাকে এটার। সফট লয়ের কোর ফিচার্সগুলো হচ্ছে নন বাইন্ডিং, এটা বাধ্যতামূলক নয়, এটা ফ্লেক্সিবল বা নমনীয়, এটা নর্মেটিভ ভ্যালু থাকে, এটা একটা আদর্শ মান আসলে। অর্থাৎ একটা প্রথমে আমরা তো আগেই বলেছি সফট লগুলো ধীরে ধীরে একটা হার্ড লতে রূপান্তরিত হয়। তো প্রথমে এটা একটা আদর্শিক মান, বিভিন্ন এক্সপার্ট এবং তাদের থেকে ওপিনিয়ন নেওয়ার মধ্য দিয়ে এটা তৈরি করা হয়। আমরা পরের পয়েন্টটাতে সেটা দেখতে পাচ্ছি পার্টিসিপেটরি। এখানে বলছে এটা বিভিন্ন নন স্টেট অ্যাক্টরস, এক্সপার্ট, প্রাইভেট ইন্ডাস্ট্রি গ্রুপগুলো থেকে ওপিনিয়ন নিয়ে তৈরি করা হয়। এর প্রাইমারি অ্যাডভান্টেজ হচ্ছে ইজ অফ নেগোসিয়েশন, এটা সহজে রাজি করানো যায়, যেহেতু বাধ্যবাধকতা অত নাই, করলে করলো, না করলে নাই। অথবা এটাতে কী দেওয়া যায়, কোনো কিছু অর্থাৎ কোনো কন্ডিশন রিল্যাক্স করে কেউ পালন করলে করতে পারে, তাই এগুলো সহজে রাজি করানো যায়। পরে হচ্ছে হাই ফ্লেক্সিবিলিটি, বেশি নমনীয়। এরপর হচ্ছে ইনক্লুসিভিটি অ্যান্ড এক্সপার্টাইজ, অংশগ্রহণমূলক এবং বিশেষজ্ঞদের অভিমত নেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি ইনক্লুসিভ মানে সব পার্টিরই অভিমত নেওয়া হয় এবং বিশেষ করে এক্সপার্টদের অপিনিয়নও নেওয়া হয়। পলিটিক্যাল কমিটমেন্টস হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা, এটা মূলত রাজনৈতিক সদিচ্ছার মধ্য দিয়ে এই জিনিসটা সফট লগুলো আসে। এনকারেজেস কোঅপারেশন অন সেন্সিটিভ টপিকস সাচ এস ক্লাইমেট চেঞ্জেস অর হিউম্যান রাইটস হোয়ার ফর্মাল ট্রিটিস মাইট ফল। পরের কোশ্চেন হচ্ছে হার্ড ল। হার্ড লর অর্থ, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড অ্যাডভান্টেজ আমরা জানবো। আমাদের নোট বলছে হার্ড ল হচ্ছে স্ট্রিক্টলি বাইন্ডিং লিগ্যাল নর্মস, রুলস অ্যান্ড অব্লিগেশনস established by competent authorities such as states, international organizations or government bodies. তাহলে এটা সফট লর মতো নয়। আনলাইক নন বাইন্ডিং গাইডলাইন্স, নন কমপ্লায়েন্স উইথ হার্ড ল
রেজাল্ট ইন ফর্মাল লিগ্যাল কনসিকুয়েন্স, অর্থাৎ এটা না মানলে আইনগত বিধিবিধান থাকতে পারে, সিভিল, অ্যাডমিনিস্ট্রেটিভ, ক্রিমিনাল লায়াবিলিটি হতে পারে। ফিচার্স হচ্ছে ম্যান্ডেটরি কমপ্লায়েন্স, এটা বাধ্যতামূলকভাবে সম্মতি মানতে হবে। স্যাংশনেবল এবং বিধিনিষেধ আরোপ করা হবে, অর্থাৎ এটা না মানলে আগেই বলেছি বিধিনিষেধ আসতে পারে। লিগ্যাল অ্যাকাউন্টেবিলিটি, আইনগত বাধ্যবাধকতা থাকবে এটা। অ্যান্ড হাই প্রেসিশন, যেহেতু এটা খুবই স্ট্রিক্ট তাইলে আগে থেকে বোঝা যাচ্ছে, বেশি সুস্পষ্ট অথবা স্পেসিফিক। এটা হচ্ছে ফিচার্স। এখন অ্যাডভান্টেজগুলো এটার সাথে মিলবে। অ্যাডভান্টেজ হচ্ছে সার্টেনটি অ্যান্ড ক্রেডিবিলিটি, নিশ্চয়তা এবং বিশ্বাসযোগ্যতা। এর হচ্ছে ডিটারেন্স বা প্রতিরোধী, অর্থাৎ থ্রেট অফ স্ট্রাকচার্ড এনফোর্সমেন্ট অ্যান্ড লিগ্যাল লায়াবিলিটি ইফেক্টিভলি ডিসকারেজ নন কমপ্লায়েন্স, অর্থাৎ আপনি যখন এটা স্ট্রিক্ট আইন কানুন থাকবে তাহলে আপনি চাইলে এটা নন কমপ্লায়েন্স হতে পারবেন না। অ্যান্ড এনফোর্সিবিলিটি বা বাস্তবায়নযোগ্যতা, এবং এটা আগে থেকে সফটওয়্যার মধ্য দিয়ে টেস্ট অ্যান্ড এরর, ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে যায়, তাই বাস্তব এনফোর্সিবিলিটি তৈরি হয়। ইকুয়াল ট্রিটমেন্ট, এবং সবার জন্য এটা সমান হয়, সাধারণত সমানভাবে প্রয়োগ করা হয়। আসেন আমরা পরের কোশ্চেন হচ্ছে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটা হিস্ট্রি, ফিচার্স, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। আইএলও আসলে প্রতিষ্ঠিত হয়েছে ইউনাইটেড নেশনস এজেন্সি অফ ওয়ার্কের মধ্য দিয়ে। ইটস প্রাইমারি মিশন হচ্ছে অ্যাডভান্স সোশ্যাল ইকোনমিক জাস্টিস প্রদান করা, ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ড, আন্তর্জাতিক শ্রম মান নির্ধারণ করা, প্রমোটিং ডিসেন্ট এমপ্লয়মেন্ট এবং সুনির্দিষ্ট কর্মসংস্থান নির্ধারণ করা, প্রটেক্টিং হিউম্যান রাইটস অ্যান্ড লেবার রাইটস ওয়ার্ল্ড ওয়াইড, এবং সারা পৃথিবীতে মানবাধিকার এবং শ্রম অধিকার নিশ্চিত করা। এটার ইউনিক স্ট্রাকচার, এটা ট্রাইপার্টি স্ট্রাকচার। আমরা দেখতে পাবো একটু পরে। এখানে মূলত আইএলওর সদস্য সংখ্যা হচ্ছে এটা 87, আর হচ্ছে এটা এমপ্লয়ীদের রিপ্রেজেন্ট করে হচ্ছে বিজনেস অ্যাসোসিয়েশন আর অর্গানাইজেশন, অর্থাৎ আপনার জেলার যে মালিক সমিতি থাকে সেগুলো, আর ওয়ার্কার্সদের রিপ্রেজেন্ট করে ট্রেড ইউনিয়ন, আর সরকারকে রিপ্রেজেন্ট করে সরকারগুলো, এই জন্য এটা ট্রাইপার্টি বলছে। আসেন আমাদের আইএলওর স্ট্রাকচারগুলো দেখি। আইএলও হচ্ছে সেটিং লেবার স্ট্যান্ডার্ড, আন্তর্জাতিক শ্রম বিষয়ক মানদণ্ড প্রতিষ্ঠা, অর্থাৎ সারা পৃথিবীব্যাপী শ্রম বিষয়ক যে মানদণ্ড এটা আইএলও নির্ধারণ করে। চাইল্ড লেবার, ফোর্স লেবার, আনসেফ ওয়ার্কিং কন্ডিশন, সেফ ওয়ার্কিং কন্ডিশন, এগুলো সব ওরা ঠিক করে। ডিসেন্ট ওয়ার্ক এজেন্ট, যথাযথ কাজের তালিকা, আর আইএলওর নির্দিষ্ট কাজের তালিকাগুলো থাকে স্পেসিফিক। এরপর যে টেকনিক্যাল কোঅপারেশন, আইএলও দেশগুলোকে টেকনিক্যাল কোঅপারেশন বা প্রায়োগিক সহযোগিতা প্রদান করে শ্রম আইনের বিষয়ে। আমাদের এখন দেখব আমরা আইএলওর হিস্ট্রি। আইএলও হচ্ছে 1919 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ট্রিটি অফ ভার্সাইল, 1919 সালে ভার্সাইল চুক্তির ফলে এটা প্রতিষ্ঠিত হয়েছে। অ্যান্ড লিগ অফ নেশনস, দ্য আইএলও প্রিসিডেড দ্য ইউনিট সিস্টেম ইটসেলফ, অর্থাৎ 1919 সালে ভার্সাই চুক্তির পরে প্রতিষ্ঠিত হয়েছে এটা আইএলও এবং ইউনাইটেড নেশন লিগ অফ নেশনস। লিগ অফ নেশনস তো পরবর্তীতে বন্ধ হয়ে যায়, আর এই জন্য এটা আমাদের জাতিসংঘ থেকে পুরনো, আর জাতিসংঘ যদি 1945 সালে স্থাপিত হয়েছে, এটা 1919 সালে, এটা জাতিসংঘ থেকেও প্রাচীন। এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। আর এই আইএলও 1969 সালে নোবেল পিস প্রাইজ পেয়েছে। আইএলওর কি ফিচার্স হচ্ছে, আইএলও হচ্ছে একটা ইউএন এজেন্সি দ্যাট গিভস ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়ার্স। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা জাতিসংঘের সংস্থা যেটা শ্রমিক এবং মালিকদের সমান প্রতিনিধিত্ব নেয়, ওখানে সমানভাবে ভয়েস রেজ করা যায়। ট্রাইপার্টিজম বলা হচ্ছে, সরকারের প্রতিনিধি সেখানে থাকে। ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ড, এবং আইএলও হচ্ছে আন্তর্জাতিক শ্রমের মানদণ্ড তৈরি করে, কিসের মধ্য দিয়ে? ড্রাফটস অ্যান্ড ওভারসিজ কনভেনশনস অ্যান্ড রিকমেন্ডেশনস। ফান্ডামেন্টাল রাইটস, আইএলও বলছে দ্য অর্গানাইজেশন ইজ এক্সপ্লিসিটলি ক্যাম্পেইন ফর কোর পিলার্স, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড collective bargaining, implementation of forced labor, ambition of child labor, abolition of child labor, অর্থাৎ মৌলিক অধিকার নিয়ে তারা কাজ করে, বিশেষ করে ফোর্স লেবার এবং হচ্ছে চাইল্ড লেবারকে, ইলিমিনেশন অফ ফোর্স লেবারকে দূরীভূত করা, অ্যাবলিশন অফ চাইল্ড লেবারকে চাইল্ড বা শিশু শ্রম থেকে দেশগুলোকে মুক্ত রাখা, প্রিভেনশন অফ ওয়ার্কপ্লেস ডিসক্রিমিনেশন, এবং চাকরির ক্ষেত্রে বৈষম্যকে তারা প্রতিরোধ করে। অ্যাডভান্টেজ হচ্ছে আইএলওর মানুষের মর্যাদা রক্ষা করে, প্রোটেক্ট হিউম্যান রাইটস, সে হচ্ছে
সবার জন্য সমান সুযোগ তৈরি করে, ক্রিয়েটস এ লেভেল প্লেইং ফিল্ড। এরপর হচ্ছে প্রোভাইডস এ গ্লোবাল ফ্রেমওয়ার্ক, বিশ্বজনীন আইনি কাঠামো তৈরি করে সে। ফস্টার সোশ্যাল ডায়ালগ, সে সামাজিক আলাপ আলোচনা উৎসাহিত করে, কারণ যে কোনো শ্রমিক মালিক ইস্যু থাকলে শ্রমিক মালিক এবং সরকারগুলোকে নিয়ে একসাথে ট্রাই পার্টি এগ্রিমেন্টকে সে প্রমোট করে। আর আইএলওর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ল্যাক অফ ডিরেক্ট এনফোর্সমেন্ট পাওয়ার, অর্থাৎ আইএলও চাইলে কোনো পাওয়ার এনফোর্স করতে পারে না, অর্থাৎ সদস্য দেশগুলো চাইলেও রেটিফাই এবং ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে তারা নিজ নিজ স্বাধীনতা থাকে। সার্বভৌমত্ব এবং সংস্কৃতি, অর্থাৎ সোভারেন্টি অ্যান্ড কালচারাল ডিসপারিটিস বা বৈষম্য, অর্থাৎ বলছে রাষ্ট্রগুলোর একটা সার্বভৌমত্ব রয়েছে, চাইলে আইএলও তাদের উপর এটা চাপিয়ে দিতে পারে না। আর হচ্ছে কালচার, আলাদা আলাদা কালচার ভিন্নতা থাকে দেশগুলোর। এখানে আবার আছে ধনী দেশ, দরিদ্র দেশ, তাই আইএলও সব কিছু সমানভাবে সব দেশে সমানভাবে প্রয়োগ করা যায় না। পোটেনশিয়াল ফর রিডিউসড কম্পিটিশন, আর যেহেতু আইএলও অনেক কিছু স্ট্রিক্ট করে দেয়, চাইলে এই যে কোম্পানিগুলোর বা মালিকদের মধ্যে বা রাষ্ট্রগুলোর বাজারের মধ্যে প্রতিযোগিতা কিছুটা হ্রাস পায়। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে 5, হোয়াট ইজ ওয়াইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। ওয়াইপোর শর্ট নাম হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ওয়াইপো। ওয়াইপো হচ্ছে প্যারিস কনভেনশনের মধ্যে এটা তৈরি হয়েছে, অ্যান্ড দ্য বর্নি কনভেনশন। প্যারিস কনভেনশন হচ্ছে ফর ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি, অ্যান্ড বর্ন কনভেনশন হচ্ছে ফর লিটারারি অ্যান্ড আর্টিস্টিক ওয়ার্ক। প্যারিস কনভেনশন হচ্ছে 1883, আর হচ্ছে বর্ন কনভেনশন হচ্ছে 1886 সালে। 1993 সালে হচ্ছে দুই কনভেনশন একসাথে হয়ে অ্যাডমিনিস্ট্রেটেড বাই দ্য সেক্রেটারিয়েট কল্ড BIRPI, ইউনাইটেড ইন্টারন্যাশনাল বুরোক্স ফর দ্য প্রপার্টি অফ ইন্টেলেকচুয়াল প্রোটেকশন অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি। বুরক্সের বি, তারপর হচ্ছে প্রোডাকশনের ফি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, BIRPI, ইউনাইটেড ইন্টারন্যাশনাল বুরোক্স ফর দ্য প্রোটেকশন অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি। 1967 সালে প্রতিষ্ঠিত হয়েছে ওয়াইপো। Convention established WIPO was officially signed and it is officially come into being. 1970 সালে জন্ম হয়েছে। 1974 সালে ওয়াইপো became a specialized agency ইউনাইটেড নেশনসের স্পেশালাইজড এজেন্সি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এর কি ফিচার্স হচ্ছে বিশ্বজনীন রেজিস্ট্রেশন ব্যবস্থা, গ্লোবাল রেজিস্ট্রেশন সিস্টেম, এখানে সারা দেশে আলাদা আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হয় না, একভাবেই সিম্পলিফাইজ ইন্টারন্যাশনাল প্রোটেক্টিভ ভায়া সিস্টেমস লাইক Patent Cooperation Treaty PCT and Madrid System for Trademark. Treaty Administration চুক্তিভিত্তিক প্রয়োগ manages over 26 international agreements covering copyrights, patents and geographical indication. Dispute resolution, বিরোধ নিষ্পত্তি, ওয়াইপো আরবিট্রেশন অ্যান্ড মেডিয়েশন সেন্টার থাকে, এগুলো বিরোধ নিষ্পত্তির জন্য। ক্যাপাসিটি বিল্ডিং, এবং ধীরে ধীরে তাদের ওয়াইপো একাডেমি সক্ষমতা বৃদ্ধি করছে, ডেভেলপমেন্ট ন্যাশনালদের মধ্যে। অ্যাডভান্টেজেস হচ্ছে স্ট্রিমলাইন ফাইলিং, সহজ জমাকরণ পদ্ধতি, লিগ্যাল সার্টেনটি, আইনগত নিশ্চয়তা দেওয়া হচ্ছে। ডেভেলপমেন্ট সাপোর্ট, উন্নয়ন সহযোগিতা দেওয়া হচ্ছে। সেলফ ফান্ডিং, এবং ওয়াইপো নিজের খরচ নিজেই চালায়, নিজস্ব অর্থায়ন। ওয়াইপোর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ডেভেলপ নেশন বায়াস, অর্থাৎ উন্নত দেশগুলোর প্রতি পক্ষপাতিত্ব করে। অ্যাক্সেস টু মেডিসিন অ্যান্ড টেকনিক, এবং ওয়াইপো যদি সঠিকভাবে প্রয়োগ হয় তাহলে ওষুধ দেশে দেশে ওষুধ শিল্পটা প্রসার ঘটবে না, এবং প্রযুক্তির বিস্তারেও বাধা তৈরি হবে, কারণ প্যাটার্ন করে ফেললে সেটা আরেকজন চাইলে নকল করতে পারবে না। ট্রেডিশনাল নলেজ কনফ্লিক্ট, এই মূল বিষয় হচ্ছে আদিবাসী সংস্কৃতি এবং জিনগত বৈচিত্র্য রক্ষার বড় বড় কোম্পানিগুলো আসলে বাধা হয়ে দাঁড়ায়। আমাদের পরবর্তী কোশ্চেন 6, হোয়াট ইজ দ্য IMF? IMF এর হিস্ট্রি, ফিচার্স, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখব। IMF তৈরি হয়েছে 190টি সদস্য রাষ্ট্রের সমন্বয়। এটা হচ্ছে
এটা ধারণা করতে আসলো এস্টাবলিশ ইন 1944 ব্রিটন উডস কনফারেন্সের মধ্যে দিয়ে নিউ হ্যাম্পশায়ার ইউএসএ অ্যালং দ্য ওয়ার্ল্ড ব্যাংকের পাশে নিউ হ্যাম্পশায়ারে ব্রিটন উড কনফারেন্স 1944 সালে এই সংস্থার জন্ম। আর এটা অফিসিয়ালি আসছে 45 সালে। 47 সাল থেকে কাজ করেছে, 29টা ফাউন্ডিং মেম্বার। বর্তমানে আর ইভলিউশন হয়েছে এটা ধীরে ধীরে। মূলত আগে এক রেটে এক্সচেঞ্জ ছিল, পরবর্তীতে 1970 সালে যেহেতু ইকোনমিক কলাপস করছিল, তখন আইএমএ কী করলো, ফ্লোটিং এক্সচেঞ্জ রেট তৈরি করলে, যা পৃথিবীব্যাপী যে অর্থের লেনদেন, যে অর্থের মানদণ্ড যে আলাদা, তখন থেকে এটা তৈরি হয়েছে। কোর ফিচার্স হচ্ছে আইএমএফের ইকোনমিক সার্ভিলেন্স, অর্থনীতির নজরদারি করে সে রাষ্ট্র থেকে রাষ্ট্রে ল্যান্ডিং, দরিদ্র রাষ্ট্রগুলোকে বা যাদের প্রয়োজন তাদেরকে ল্যান্ডিং করে বা ঋণ প্রদান করে। বিশ্ব অর্থনীতির সাথে আইএমএফ দেশগুলোর ক্যাপাসিটি বিল্ড আপ করে। আইএমএফের অ্যাডভান্টেজ হচ্ছে সংকট ব্যবস্থাপনা, ক্রাইসিস ম্যানেজমেন্ট করে সে। তারপর মার্কেট কনফিডেন্স, যেহেতু আইএমএফ দরিদ্র দেশগুলো বা কোনো দেশ সমস্যা যেগুলো পড়ে সেগুলো সহজে করে, পরবর্তীতে সে ইকোনমিটা প্রোটেক্টেড হয় এবং বাইরের ইনভেস্টররা সেখানে ইনভেস্ট করতে সাহসী হয়, অর্থাৎ বাজারের প্রতি আস্থা তৈরি করে তারা। এক্সপার্ট গাইডেন্স এবং আইএমএফ অধিকাংশ সময় বিশেষজ্ঞ নির্দেশিকা প্রদান করে থাকে রাষ্ট্রগুলোকে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আইএমএফ হচ্ছে কন্ডিশনালিটি, হচ্ছে অস্টারিটি মেজার্স, অর্থাৎ কঠোর ব্যবস্থাপনা। আইএমএফের নিয়মকানুনগুলো খুবই স্ট্রিক্ট। এইটা আইএমএফের আইনকানুন মানতে গেলে অনেক রাষ্ট্র মনে করে তাদের সোভারেন্টির সাথে আপোষ করা হয়। আর এখানে ভোটাধিকার কিন্তু সমান থাকে না, যেসব রাষ্ট্র পাওয়ারফুল, বেশি টাকা আছে, ওদের ভোটাধিকার পাওয়ার ওইটার উপর। ভোটিং পাওয়ার উইদিন আইএমএফ ইজ ডিটারমাইন্ড বাই দ্য কান্ট্রিজ ফিনান্সিয়াল কোটার উপর নির্ভর করে। এরপর আমাদের আজকে কোশ্চেন নাম্বার 7 হচ্ছে ইমিউনিটি অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আন্তর্জাতিক সংস্থাগুলোর রেহাই বা দায়মুক্তি। আন্তর্জাতিক সংস্থাগুলোকে যে দায়মুক্তি দেওয়া হয় সেটা নিয়ে কোশ্চেন। ফাংশন নেসেসিটি কোর ফান্ডামেন্টাল টু ইউএনসি বা প্রতিষ্ঠাকালীন চুক্তির ধারা, অর্থাৎ যে কোনো আন্তর্জাতিক সংস্থা হলে তাদের প্রতিষ্ঠাকালীন অন্য একটা ধারার মধ্যেই লেখা থাকে যে সে ইমিউনিটি বা তার কী হচ্ছে তার কিছু ক্ষেত্রে রেহাই থাকবে বা কিছু ক্ষেত্রে তার দায়মুক্তি থাকবে। এরপর হচ্ছে যেমন 105 নম্বর ইউএন চার্টার 105 নম্বর ধারা হচ্ছে তাকে দায়মুক্তি দেওয়া হচ্ছে। মাল্টিল্যাটারাল কনভেনশন, এটা স্পেশালাইজ এগ্রিমেন্টের মধ্য দিয়ে চুক্তিপক্ষীয় লোকগুলোকে কী করা হয়, দায়মুক্তি দেওয়া হয়। যেমন স্পেশালাইজ এগ্রিমেন্ট প্রোভাইডেড ডিটেল ফ্রেমওয়ার্ক অ্যাজ দ্য 1946 কনভেনশন অন দ্য প্রিভিলেজেস অ্যান্ড ইমিউনিটিজ অফ ইউনাইটেড নেশনস, অর্থাৎ ইউনাইটেড নেশনসকে দায়মুক্তি দেওয়া হচ্ছে তার কনস্টিটিউশন বা ইউএন চার্টার, এবং দেওয়া হয়েছে কনভেনশন, মাল্টিল্যাটারাল একটা কনভেনশনের মধ্য দিয়ে 1946 সালে। আর হচ্ছে যে দেশে হেডকোয়ার্টার থাকবে সেই হেডকোয়ার্টার ওই আন্তর্জাতিক সংস্থার সাথে ওই রাষ্ট্রের এগ্রিমেন্ট যদি হয়, হেডকোয়ার্টার এগ্রিমেন্ট, বায়োলেটারাল কান্ট্রি সাইন বিটুইন আইও অ্যান্ড ইটস হোস্ট কান্ট্রি, অর্থাৎ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং হোস্ট কান্ট্রির মধ্যে যে চুক্তি হয় সেটার মধ্যেও সেই ইমিউনিটি বা দায়মুক্তি পায়। তাহলে দায়মুক্তি পায় তিনভাবে: কনস্টিটিউয়েন্ট ট্রিটিস, মাল্টিল্যাটারাল কনভেনশনস, হেডকোয়ার্টার্স এগ্রিমেন্ট। কী টাইপ অফ ইমিউনিটি হচ্ছে, ইমিউনিটি কয় ধরনের থাকে? ইমিউনিটি হচ্ছে 3 ধরনের। জুডিশিয়াল ইমিউনিটি, ইন ভায়োলেশন অফ প্রপার্টি অ্যান্ড অ্যাসেটস, ইনভায়োবিলিটি। তাহলে প্রথমটা হচ্ছে জুরিসডিকশনাল ইমিউনিটি বা বিচারিক রেহাই। ইনভায়োলেবিলিটি অফ প্রপার্টি অ্যান্ড অ্যাসেটস, সম্পদের আইনি সুরক্ষা। আর হচ্ছে পার্সোনাল ইমিউনিটি, অর্থাৎ কোনো আন্তর্জাতিক সংস্থার কোনো কর্মকর্তা কর্মচারী যদি তার দাপ্তরিক কাজ করতে যায় তাকে বিচারের মুখোমুখি করা যাবে না, সে ধরনের একটা দায়মুক্তি থাকে। নন স্টেট অ্যাক্টর আমরা শিখব। নন স্টেট অ্যাক্টর হচ্ছে নন স্টেট অ্যাক্টর্স আর দ্য অর্গানাইজেশনস, কর্পোরেশনস, ইন্ডিভিজুয়ালস অপারেটিং ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড sovereign governments despite having no official state authority. They exercise immense global political, economic, and social influence, significantly shaping international relations and interdependence. Key type and role. নন স্টেট অ্যাক্টররা যে রোলগুলো প্লে করে যে বা নন স্টেট অ্যাক্টরগুলো গুরুত্বপূর্ণ নন স্টেট হচ্ছে এমএনসিজ, বহুজাতিক সংস্থাসমূহ, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা এনজিও সমূহ, ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন,
কোনো এক বা একাধিক সরকার মিলে যদি কোনো একটা সংস্থা তৈরি করে সেটা, ভায়োলেন্ট নন স্টেট অ্যাক্টর্স যদি কোনো বিদ্রোহী গ্রুপ বা টেররিস্ট তারা, মিডিয়াস। কোশ্চেন নাম্বার 9, ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিস আইসিজে তাদের এস্টাবলিশমেন্ট, লোকেশন, কম্পোজিশন, জুরিসডিকশন, ফাংশনস অ্যান্ড বাইন্ডিং নেচার অফ ডিসিশন। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হচ্ছে আইসিজে, ইউনাইটেড নেশনসের একটা প্রিন্সিপাল জুরিসডিকশনাল অর্গানাইজেশন অর্গান। এটা প্রতিষ্ঠা হয়েছে 1945 সালে। এটার হায়ার করা হচ্ছে হেগ, নেদারল্যান্ডে। এটার কম্পোজিশন হচ্ছে 15 জন জাজ থাকে এটাতে ইন্ডিপেন্ডেন্টলি, যারা 9 বছরের জন্য নির্বাচিত ইউএন জেনারেল অ্যাসেম্বলি কর্তৃক অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল কর্তৃক। এটা হচ্ছে মেম্বার্স মাস্ট রিফ্লেক্ট দ্য ওয়ার্ল্ডস মেইন লিগাল সিস্টেম অ্যান্ড ফর্ম অফ সিভিলাইজেশন। তারা হচ্ছে সারা পৃথিবীর প্রতিনিধি। স্ট্যাচু হচ্ছে সংবিধি বা বিধিনিষেধ হচ্ছে অল 193টা দেশের মেম্বার পার্টিজ ইউ আইজেসি স্ট্যাচু বা সংবিধি অথবা বিধিনিষেধের সাইন করেছে সব দেশই। জুরিসডিকশন অ্যান্ড ফাংশন হচ্ছে কন্টিনিউয়াস, এটা চলমান। অ্যাডভাইজরি উপদেশমূলক, রোল ভূমিকা। বাইন্ডিং নেচার অফ ডিসিশন, জাজমেন্ট হচ্ছে বিচার, এনফোর্সমেন্ট হচ্ছে প্রয়োগ, অ্যান্ড অ্যাডভাইজরি ওপিনিয়ন হচ্ছে উপদেশমূলক। অর্থাৎ আইসিজের বাইন্ডিং নেচার অফ ডিসিশন হচ্ছে জাজমেন্ট দেয় তারা, ফাইনাল বাইন্ডিং অন দ্য থট ইজ ইনভলভ। এনফোর্সমেন্ট নন কমপ্লায়েন্স ক্যান বি রেফার্ড টু দ্য ইউএন সিকিউরিটি কাউন্সিল, অর্থাৎ সে যদি না মানে তখন এনফোর্সমেন্টের জন্য সিকিউরিটি কাউন্সিলে রেফার করা হয় এটা। আর নন বাইন্ডিং বাট ক্যারি সিগনিফিকেন্ট লিগ্যাল ওয়েট এবং অ্যাডভাইজার ওপিনিয়ন দেয় সে। গ্লোবাল হেলথ অর্গানাইজেশন, গ্লোবাল হেলথ গভর্নেন্স GHG refers to formal and informal institution rules and procedures used by states, intergovernmental organizations and non-state actors to address transboundary health challenges. অর্থাৎ সারা পৃথিবী হেলথ চ্যালেঞ্জেস নিয়ে যেসব সংস্থা কাজ করে তারা হচ্ছে গ্লোবাল হেলথ গভর্নেন্স এর ইনস্টিটিউশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হচ্ছে হু, যেটা প্রতিষ্ঠিত হয়েছে 7 এপ্রিল 1948। এটা ইট সার্ভস অ্যাজ দ্য ডিরেক্টিং অ্যান্ড কোঅর্ডিনেটিং অথরিটি অন গ্লোবাল হেলথ উইদিন দ্য ইউএন সিস্টেম। ইউএন সিস্টেমের মধ্যে থেকে এটা কাজ করে। ট্রিটি মেকিং পাওয়ার, হু রিমেন্স দ্য অনলি গ্লোবাল হেলথ বডি with the authority to establish legal binding treaties such as Framework Convention on Tobacco Control FCTC and International Health Regulation IHR. এটা এদের পাওয়ার রয়েছে। মেইন কি ফিচার হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড ইউএন এজেন্সিজ, এটা আন্তর্জাতিক একটা সংস্থা এবং ইউএনের একটা এজেন্সি। ন্যাশনাল সভারেন গভর্নমেন্ট dictate domestic health policies and act as the primary financial contributors and voting members of the global organization. And philanthropic foundation থেকে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মতো অনেক সংস্থা রয়েছে। তারপর যে পাবলিক প্রাইভেট পার্টিসিপেশন থাকতে পারে, আর হচ্ছে সিভিল সোসাইটি এবং এনজিও থাকতে পারে। অর্থাৎ মেইন অ্যাক্টরস ইন গ্লোবাল হেলথ গভর্নেন্স হচ্ছে আন্তর্জাতিক সংস্থা, ইউএন এজেন্সি, তারপর হচ্ছে নেশন স্টেটস, ফিলান্থ্রপিক ফাউন্ডেশন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সিভিল সোসাইটি অ্যান্ড এনজিওস। এই ক্ষেত্রে আবার হেলথ নিয়ে কাজ করে। হ্যাঁ, পাওয়ার অ্যান্ড ফাংশনস, ডিউটিজ অ্যান্ড অথরিটি অফ ডিউটিজ অ্যান্ড অপরচুনিটিজ অফ ইউএনজিএ, জাতিসংঘের সাধারণ পরিষদের ক্ষমতা হচ্ছে ডেলিবারেট ফাংশন, ধীরস্থিরভাবে নেওয়া সুচিন্তিত কার্যাবলী করতে হয়। ফিনান্সিয়াল ফাংশন, অর্থনৈতিক কর্মকাণ্ড করতে হয়। ইলেকটিভ ফাংশন, নির্বাচনমূলক কাজ করতে হয়। সুপারভাইজারি ফাংশন, তদারকিমূলক কাজ করতে হয়। কনস্টিটিউয়েন্ট ফাংশন, সাংবিধানিক বা সংবিধিবদ্ধ কার্যাবলী করতে হয়। অর্থাৎ জাতিসংঘের সাধারণ অধিবেশনের কাজ হচ্ছে 5টি। ডেলিবারেটিভ অ্যাকশন, এটা অনেক ভেবে চিন্তে প্ল্যান প্রোগ্রাম করে কিছু কাজ করে। ইন্টারন্যাশনাল ল, হিউম্যান রাইটস, ফান্ডামেন্টাল ফ্রিডম নিয়ে কাজ করে। ফিনান্সিয়াল ফাংশন হচ্ছে কনসিডার অ্যান্ড অ্যাপ্রুভ ইউনাইটেড নেশনের বাজেট পাস করে। ফিনান্সিয়াল অ্যাসেসমেন্ট, মেম্বার স্টেটের ফান্ড নিয়ে কাজ করে। ইলেকটিভ ফাংশনস হচ্ছে ইলেক্ট নন পার্মানেন্ট মেম্বার্স অফ ইউএন সিকিউরিটি কাউন্সিল। সিকিউরিটি কাউন্সিলের যে নন পার্মানেন্ট মেম্বার আছে তাদেরকে এখান থেকে নির্বাচিত করা হয়। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ট্রাস্টিশিপ কাউন্সিলের প্রতিনিধি পাঠান নির্বাচিত হয়। অ্যাপয়েন্ট ইউএন জেনারেল সেক্রেটারি জেনারেলকে এখান থেকে নির্বাচিত করা হয়।
আর ইলেক্ট 15 জন জাজ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর জন্য নির্বাচিত করা হয়। সুপারভাইজার রোল হচ্ছে রিসিভ অ্যান্ড কনসিডার অ্যানুয়াল স্পেশাল রিপোর্টস, কোঅর্ডিনেট অ্যান্ড ওভারসি দ্য অ্যাক্টিভিটিস অল স্পেশালাইজ ইউনিট এজেন্সি। কনস্টিটিউট ফাংশন হচ্ছে অ্যাডমিট নিউ মেম্বার স্টেট, তারপর হচ্ছে অ্যাডপ্ট অ্যামেন্ডমেন্টস টু দ্য চার্টার অফ ইউনাইটেড নেশন, কোনো চেঞ্জ আসলে হয়। এবার ভোটিং প্রসিজার হচ্ছে কি দেখেন, ইম্পর্টেন্ট কোশ্চেনের ক্ষেত্রে পিস সিকিউরিটি, তারপর হচ্ছে ইলেকশন অফ সিকিউরিটি কাউন্সিল মেম্বার, তার বাজেটারি, এই তিনটা ক্ষেত্রে পিস সিকিউরিটি, ইলেকশন অফ সিকিউরিটি কাউন্সিল মেম্বার অ্যান্ড বাজেটারি কোশ্চেন হলে 75% ভোটে পাস করতে হয়, আর অন্যান্য ক্ষেত্রে 50% বা সিম্পল মেজরিটিতে সেটা কোনো ডিসিশন পাস করতে হয়। ন্যাটো কাকে বলে? ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা মেম্বার 1932টা মেম্বার। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1949 সালে নর্থ আটলান্টিক ট্রিটির মধ্য দিয়ে। কি পিলার্স অফ দ্য অ্যালায়েন্স, কালেক্টিভ ডিফেন্স, আর্টিকেল 5 বলছে এদের কালেক্টিভ ডিফেন্স দেখবে না, আর্টিকেল 4 বলছে কনসালটেশন আলোচনা করবে, ডিসিশন মেকিং করবে তারা। স্ট্রাকচারাল মেম্বারশিপ, হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। আচ্ছা, নর্থ আটলান্টিক কাউন্সিল এনএসসি, মেন ডিসিশন মেকিং বডি হেডেড বাই দ্য সেক্রেটারি জেনারেল। মেম্বার হচ্ছে এক্সপান্ড ফ্রম 12 to 32, আগে 12টা দেশ ছিল, 32টা দেশ হয়েছে, ইনক্লুডিং ইউএস, কানাডা অ্যান্ড 30 ইউরোপিয়ান নেশনস। রিসেন্ট এডিশন ইনক্লুড ফিনল্যান্ড 2023 অ্যান্ড সুইডেন 2024। আঞ্জুস মূলত প্রতিষ্ঠিত হয়েছে কোরিয়ান যুদ্ধের ফলে 1951 সালে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউএস, তিনটা দেশের মধ্যে 1951 সালে। এটা হচ্ছে কনসালটেশন অ্যান্ড ডিফেন্স কোর প্রভিশনস আন্ডার আর্টিকেল 3, আর্টিকেল 4 বলে। কি হিস্ট্রি অ্যান্ড ফিচার্স, origin created in 1951 during the Korean War to provide regional security, বলছে আঞ্চলিক নিরাপত্তার জন্য কোরিয়ার ওয়ারের সময় তিনটা দেশ মিলিয়ে এটা আঞ্জুস প্রতিষ্ঠা করছে। পরবর্তীতে নিউজিল্যান্ড যখন 1984 সালে নিউক্লিয়ার ফ্রি পলিসি নেয়, এই ইউএস সাসপেন্ড ট্রিটি অব্লিগেশন টু নিউজিল্যান্ড 1986 সালে অ্যান্ড ট্রান্সফর্মিং ইট ইন্টু এ বায়োলেটারাল প্যাক্ট উইথ অস্ট্রেলিয়া। এবং আঞ্জুস থেকে নিউজিল্যান্ড বেরিয়ে যাওয়ার পরে অস্ট্রেলিয়া আর আমেরিকার একটা সংস্থা হয়ে দাঁড়ায়। Invocation, the treaty was invoked in 2001 by Australia and US following the September attack, while US and New Zealand relationship. আচ্ছা, আসেন আমাদের পর লাস্ট সর্বশেষ কোশ্চেন হচ্ছে WTO, World Trade Organization, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। The World Trade Organization, WTO, is the premier international body that regulates global trade between nations. Headquarters হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড, lead by Director General Ngozi Okonjo-Iweala. It provides a framework for negotiations, trade agreement, resolving disputes regarding goods, services and intellectual property. তাহলে সারা বিশ্বব্যাপী ট্রেড এগ্রিমেন্টগুলো, এরপর হচ্ছে বিভিন্ন গুডস, সার্ভিস এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে যদি কোনো দ্বন্দ্ব হয়, ডিসপিউট হয়, সেখানে এটা রিজলভ হয়। আসেন আমরা WTOর কোর ফাংশনগুলো পড়ি। ট্রেড এগ্রিমেন্ট, তার প্রথম কাজ হচ্ছে ট্রেড এগ্রিমেন্ট বা বাণিজ্য চুক্তিগুলো নিয়ে কাজ করা। ফ্যাসিলিটেট নেগোসিয়েশন অন টেরিফ, মার্কেট অ্যাক্সেস অ্যান্ড ট্রেড রেগুলেশনস অ্যামাং ইটস মেম্বার্স। ডিসপিউট সেটেলমেন্ট, মেম্বার দেশগুলোর মধ্যে কোনো ডিসপিউট তৈরি হলে সে সাথে সেটেল করে, এবং সে নন ডিসক্রিমিনেশন, সে কারো প্রতি ফেভার বা নন ডিসক্রিমিনেশন দেখায় না। অপারেটস অন দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মোস্ট ফেভার্ড নেশনস, ট্রিটিং অল ট্রেডিং পার্টনার্স ইকুয়ালি। ন্যাশনাল ট্রিটমেন্ট, treating foreign and domestic goods equally. রিসেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে 14তম মিনিস্ট্রিয়াল কনফারেন্স হচ্ছে 2026 সালে ইন ইয়ান্ডে, ক্যামেরুন। দিস ওয়াটারশেড সামিট সেন্টারেড অন WTO modernization, climate related trade measures and electronic commerce governance, reform of subsidies. তাহলে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রিপরিষদ সম্মেলন, 14তম মন্ত্রিপরিষদ সম্মেলন, যেটা ইয়ান্ডে ক্যামেরুনে অনুষ্ঠিত হয়েছে। সেখানে WTOর মডার্নাইজেশন, ক্লাইমেট রিলেটেড ট্রেড মেজার্স, ইলেকট্রনিক কমার্স গভর্নেন্স এবং সাবসিডিগুলোকে রিফর্ম করার বিষয়ে আলাপ হয়েছে। ফোকাস অন বাংলাদেশ এবং WTO হচ্ছে অ্যাজ বাংলাদেশ প্রিপেয়ার্স টু ট্রানজিশন আউট অফ লিস্ট ডেভেলপিং কান্ট্রি LDC স্ট্যাচু, the outcomes of MC14 are highly critical to the country's
ongoing integrational into the global trading system. আমরা জানি লিস্ট ডেভেলপিং কান্ট্রি থেকে উত্তরণ করলে বাংলাদেশের জন্য সব আইন কানুন প্রয়োগ হয়ে যাবে, যদিও বাংলাদেশ এটা বাতিল করেছে, সময় চেয়েছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।